ওখোৎ সাগর আর উত্তর প্রশান্ত মহাসাগরের মাঝে ৫৬টি দ্বীপের এক দীর্ঘ সারি। একত্রে এর নাম কুরিল দ্বীপপুঞ্জ। এক প্রান্তে রাশিয়া, অন্য প্রান্তে জাপান। পুরো দ্বীপমালার নিয়ন্ত্রণে রাশিয়া থাকলেও দক্ষিণের ৪টি দ্বীপ নিজেদের দাবি করে জাপান। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিতর্কিত এই কুরিল দ্বীপপুঞ্জ সফর করলে তীব্র প্রতিক্রিয়া জানায় টোকিও। ফলে ১৫০ বছরের পুরনো ভূখণ্ড বিরোধ আবারও সামনে এসেছে। মানচিত্রে বিন্দুর মতো ছড়িয়ে থাকা এই দ্বীপগুলোতে ঐতিহাসিকভাবে আইনো জনগোষ্ঠীর বসবাস ছিল। সমুদ্র নির্ভর এই আদিবাসীদের বিস্তৃতি ছিল উত্তরের কামচাটকা উপদ্বীপ থেকে দক্ষিণের হোক্কাইডো পর্যন্ত। সপ্তদশ ও অষ্টাদশ শতকে রুশ সাম্রাজ্য পূর্ব দিকে বিস্তার ঘটিয়ে কুরিল ও শাখালিন অঞ্চলে প্রভাব বাড়ায়। একই সময়ে জাপানের তোকুগাওয়া সরকার উত্তরের ভূখণ্ডে নিজেদের নিয়ন্ত্রণ শক্ত করছিল। ফলে কুরিল দ্বীপপুঞ্জে আসলে কার কর্তৃত্ব তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। দুই সাম্রাজ্যের এই ভূখণ্ড দখলের প্রতিদ্বন্দ্বিতায় লাগাম টানতে ১৮৫৫ সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক শিমোদা চুক্তি। নির্ধারিত হয় রুশ জাপান সাম্রাজ্যের সীমান্ত রেখা। চুক্তি অনুযায়ী ইতুরূপ এবং এর দক্ষিণের কুনাশির শিকোতান ও হাবোমাই দ্বীপগুলো জাপানের অধীনে যায়। পূর্ব রাশিয়ার উপকূলের শাখালিন দ্বীপকে তখন দুই দেশের যৌথ অধিকারভুক্ত এলাকা হিসেবেই রেখে দেওয়া হয়। সেখানে কোনো নির্দিষ্ট সীমান্ত রেখা টানা হয়নি। ছিয়াত্তর,৪০০ বর্গ কিলোমিটার আয়তনের শাখালিন ছিল কয়লা, তেল, গ্যাস, কাঠ ও মৎস্য সম্পদে ভরপুর। রাশিয়ার কাছে এটি ছিল পূর্ব দিকে বিস্তার ও প্রশান্ত মহাসাগরে প্রবেশের গুরুত্বপূর্ণ এক পথ। আর জাপানের কাছে এটি ছিল উত্তরাঞ্চলের নিরাপত্তার কেন্দ্র। দ্বীপটিতে আইনু, নিভক, রুশ ও জাপানি বসতি ছড়িয়ে ছিটিয়ে থাকায় শিমোদা চুক্তিতে সীমান্ত রেখা টানা সম্ভব হয়নি। তখন শাখালিনের ভূগোল নিয়েও দুই দেশের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না। অবিভক্ত রাখার এই সিদ্ধান্তই পরে বিরোধ আরও উস্কে দেয়। ১৮৭৫ সালের সেন্ট পিটার্সবার্গ চুক্তিতে শাখালিনের উপর নিজেদের অধিকার ছেড়ে দেয় জাপান। বিনিময়ে তারা কুরিল দ্বীপপুঞ্জের পূর্ণ নিয়ন্ত্রণ পায়। কিন্তু কুরিল বলতে ঠিক কোন কোন দ্বীপ বোঝানো হয়েছে তা নিয়ে পরে দুই দেশের ব্যাখ্যায় বড় পার্থক্য তৈরি হয়। জাপানের দাবি, দক্ষিণের ইতুরূপ, কুনাশির শিকোতান ও হাবোমাই ঐতিহাসিকভাবেই হোক্কাইডোর অংশ, তাই এগুলো কুরিলের ভেতরেই পড়ে না। অন্যদিকে রাশিয়ার পাল্টা যুক্তি ছিল, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পুরো আগ্নেয় দ্বীপ শ্রেণী কুরিলের অন্তর্ভুক্ত। ’৯০৪ সালের রুশ জাপান যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। ১৯০৫ সালের পোর্টসমাউথ চুক্তিতে দক্ষিণ শাখালিনের নিয়ন্ত্রণ পায় জাপান। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধে নামে। তারা দক্ষিণ শাখালিন ও কুরিল দ্বীপপুঞ্জ দখল করে নেয়। যুদ্ধ শেষে জাপানি অধিবাসীদের সরিয়ে সেখানে সোভিয়েত প্রশাসন ও সামরিক কাঠামো গড়ে ওঠে। ১৯৫১ সালের সান ফ্রান্সিসকো চুক্তিতে জাপান কুরিল দ্বীপপুঞ্জ ও দক্ষিণ শাখালিনের উপর নিজেদের দাবি ছেড়ে দেয়। কিন্তু কোন কোন দ্বীপকে কুরিল হিসেবে ধরা হবে চুক্তিটিতে তা নির্দিষ্ট করা ছিল না। জাপানের অবস্থান ছিল সেই আগের মতোই। ওই ৪টি দ্বীপ কুরিলের নয়, বরং হোক্কাইডোর অংশ। তাই তারা এসব দ্বীপের দাবি কখনোই ছাড়েনি। বিপরীতে সোভিয়েত অবস্থান ছিল, জাপান আন্তর্জাতিকভাবে কুরিলের ওপর নিজেদের দাবি ত্যাগ করেছে। ১৯৫৬ সালে একবার সমঝোতারও চেষ্টা হয়। সোভিয়েত ইউনিয়ন প্রস্তাব দেয়, শান্তি চুক্তির পর শিকোতান ও হাবোমাই জাপানকে ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু জাপান ৪টি দ্বীপের দাবিতে অনড় থাকায় এর কোনো সমঝোতা হয়নি। স্নায়ুযুদ্ধের বছরগুলোতে কুরিল হয়ে ওঠে সোভিয়েত প্রতিরক্ষা ঢাল। ওখোৎ সাগরে সোভিয়েত সেনাদের পারমাণবিক সাবমেরিনের ঘাঁটি ছিল। এটিকে সুরক্ষিত রাখতে কাছের দ্বীপগুলোতে রাডার, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি হয়। এই নতুন সমীকরণে কুরিলের অর্থনৈতিক সম্ভাবনা, মৎস্যশিল্প, সামুদ্রিক শৈবাল ও খনিজের বিষয়টি আড়ালেই চলে যায়।
সোভিয়েত পতনের পর ৯০-এর দশকে বরিস ইয়েলসিনের সময়ে যৌথ ব্যবস্থাপনা ও ভিসামুক্ত চলাফেরার কথা ওঠে, কিন্তু রুশ সংসদ বা সামরিক মহল তাতে সাড়া দেয়নি। দুর্গম এই অঞ্চলের বাসিন্দারা মূলত কেন্দ্রীয় সরকারের অনুদান, মৎস্য শিকার এবং সীমিত পর্যটনের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করত। ভূকৌশলগত গুরুত্বের কারণে দ্বীপগুলো কখনোই মস্কোর নজরের বাইরে যায়নি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় এসে আরও কঠোর অবস্থান নেন। মস্কোর দাবি, দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল হিসেবে রাশিয়ার সার্বভৌম ভূখণ্ডের অংশ। এখানে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সামরিক ঘাঁটির আধুনিকায়ন, উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রাশিয়া সেই বার্তাই দিয়েছে। জাপানও হোক্কাইডো কেন্দ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। উত্তর দিকের সমুদ্রপথে নজরদারি এবং মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় আইন প্রয়োগ জোরদার করেছে টোকিও। কুরিল দ্বীপপুঞ্জ আয়তনে ছোট হলেও ভৌগোলিক অবস্থানের কারণে দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ। রাশিয়ার জন্য এটি ওখৎ সাগর হয়ে প্রশান্ত মহাসাগরে নৌবহরের প্রবেশপথ, আর জাপানের জন্য অঞ্চলটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা ও মৎস্য সম্পদ রক্ষার প্রশ্নে। ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের অবনতি হওয়ায় জাপানও মস্কোর বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়। শান্তিচুক্তি আলোচনা থমকে যায়। ভিসামুক্ত সফর ও যৌথ অর্থনৈতিক প্রকল্প স্থবির হয়ে পড়ে। এর প্রভাব পড়ে স্থানীয় মানুষের চলাচল ও জাপানিদের স্মৃতিস্থল পরিদর্শনেও। ২০২৬ সালের ১৩ আগস্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ইতুরুপ দ্বীপে পা রাখেন। সামরিক স্থাপনাগুলো ঘুরে দেখেন তিনি। জাপান এই সফরের তীব্র প্রতিবাদ জানিয়ে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দেয় এবং দক্ষিণের ৪টি দ্বীপের উপর নিজেদের দাবি পুনর্ব্যক্ত করে। ১.৫ শতাব্দীর চুক্তি, যুদ্ধ ও সমঝোতার চেষ্টা পেরিয়েও মূল বিরোধের কোনো সমাধান হয়নি। সার্বভৌমত্বের দাবিতে কোনো পক্ষই সরে আসতে রাজি না হওয়ায় কুরিল দ্বীপপুঞ্জ আজও রুশ জাপান সম্পর্কে এক স্থায়ী কূটনৈতিক কাঁটা হয়ে আছে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।